ফার্স্ট তোমার হাত দিয়ে যে স্টার্ট হবে সেটা তুমি কখনো ভেবেছিলে? ভারতবর্ষের প্রথম মেট্রো চালু হচ্ছে এবং তার চালক আমরা দুজন। সেদিন বাড়ি ফিরে সত্যি কথা বলতে আমি রাত্রে ঘুমাতে পারি, যেহেতু কলকাতা মেট্রোতে আমাদের কোনো ট্রেনিং দিতে পারবে না যে কমার্শিয়াল চালু হলে কিভাবে কি কি ফেস করতে হবে আমাদের। সেই জন্য আমাদের 4 মাসের একটা ট্রেনিং ছিল মস্কো মেট্রোতে। কোচ কাট পয়েন্ট বলতাম আমরা। একটা কোচ নামানোর মতন একটা পকেট ছিল টানেলের মাথায়, মানে টানেলটা ওখান থেকে টানেলে নামা যেত। কোচগুলো ট্রেলারে করে আসতো, একটা একটা করে কোচ ক্রেনে করে ওই যে কোচ কাট পয়েন্টটা সেখান দিয়ে নিচে নামিয়ে দেওয়া হতো লাইনের উপর। আমরা এরম হতো, সকালে যেতাম, রাত্রিতে কখন ফিরবো কোনো ঠিক থাকতো না, আর এক্সাইটমেন্টও কাজ করতো। তখন তো খালি খোঁড়াখুড়ি হয়েছে, লোকে তো ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে, ফেড আপ হয়ে যাচ্ছে। এর একটা হিস্ট্রি আছে শুনেছি। একটা মেট্রো কোচে যদি আগুন লেগে যায় তাহলে আমি প্যাসেঞ্জারগুলোকে কি করে রেস্কিউ করব। এই যে মেট্রো 24 তারিখে চালু হবে সেটা কিন্তু আগে থেকে কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না। 23 তারিখ সন্ধ্যের পরে এই অ্যানাউন্সমেন্ট হয় যে 24 তারিখ থেকে মেট্রো কমার্শিয়ালি চালু হবে, মানে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে। এবার যখন গাড়ি ছাড়ার সময় হলো তখন দেখা গেল যে আমরা দরজাবন্ধ মেট্রো আছি। বলে রাখি সবাই, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ভূত আছে। মেট্রো যদি কেউ কোনো কুকথা বলে মেট্রোর নামে, আমার গায়ে লাগে। উই আর এ পার্ট অফ দ্য হিস্ট্রি। একদম, কেননা আমি এখনো গর্ববোধ করি যে আমি মেট্রোর একটা পার্ট, কেননা মেট্রো ইজ দ্য লাইফ লাইন অফ দ্য কলকাতা। নমস্কার, আমি সোমা। দ্য স্টোরি বিহাইন্ডের আরেকটা এপিসোড নিয়ে চলে এসেছি। সবার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছেন, আমাদেরকে এতটা সাপোর্ট করছেন। সেটা সত্যিই খুব ভালো লাগার বিষয় আমাদের কাছে। আমরা আরো ভিডিও বানাতে ইন্সপায়ার্ড হচ্ছি। তো এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যান। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আরো কমেন্টে জানান যে আমরা কি ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চাইছেন আমাদের কাছ থেকে। তো সেটাও আমাদেরকে জানান। আর আপনারাও যদি চান যে আপনাদের মধ্যে থেকে আপনাদের কোনো ঘটনা বা কাহিনী আমাদের চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের টিম আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, আপনাদের ডিটেলস জেনে নেবে। তো চলুন শুরু করি আজকের এপিসোড। বর্তমান সময়ে মেট্রো আমাদের সবার জীবনের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। মেট্রো ছাড়া আমরা আমাদের যাতায়াত ভাবতে পারি না। শুধু কলকাতা বলবো না, ভারতবর্ষে প্রথম মেট্রো চালু হয়েছিল 1984 সাল 24শে অক্টোবর। যাদের হাত ধরে সেই মেট্রোর চাকা প্রথম গড়িয়েছিল তারা হলেন সঞ্জয় শীল এবং তপন নাথ। আর আজকে আমরা এই এপিসোডে পেয়ে গেছি তপন নাথকে। আমি কিন্তু কাকু বলেই ডাকি, তো আমি কাকু বলেই বলছি, আমি স্যার বলতে পারবো না। একদম একদম। আজকে তার থেকে আমরা গল্প শুনবো সেই প্রথম দিনকার, যেদিন প্রথম মেট্রো আমাদের কলকাতা শহরে চলেছিল। ফার্স্ট তোমার হাত দিয়ে যে স্টার্ট হবে সেটা তুমি কখনো ভেবেছিলে? কখনো আমি ভাবিনি বা জানি না যে প্রথম মেট্রো আমি চালাবো। আচ্ছা, এইটা একটা অদ্ভুত ব্যাপার যে যেদিন মেট্রো চালু হয় 24শে অক্টোবর, 23শে অক্টোবর সন্ধেবেলা আমাদের একটা ডিউটি রস্টার আসে যে কে কোন গাড়িতে কাজ করবে, কোন কোন গাড়ি কার চার্জ নিতে হবে, কে স্ট্যান্ড বাই থাকবে, এগুলো রস্টার আসে একটা। আগের দিন সন্ধেবেলা যখন আমরা সারাদিন ট্রায়াল করেছি, ট্রায়াল করার পরে যখন আমাদের মানে সাইন অফ হবে, মানে আমরা যখন বাড়ি যাব, ডিউটি অফ করব, যখন তার আগে আমাদের পরের দিনের রস্টার আসে, তখন আমরা দেখছি যে আমি এবং সঞ্জয় দাস, মানে সঞ্জয় শীল, আমাদের দুজনকে চার্জ দেওয়া হয়েছে তার পরের দিন যে প্রথম মেট্রো চলবে পাবলিকলি সেই গাড়ির। ভীষণ সারপ্রাইজ, মানে সারপ্রাইজ, মানে সেদিন বাড়ি ফিরে সত্যি কথা বলতে আমি রাত্রে ঘুমাতে পারিনি। মানে ভয় ছিল না, কিন্তু উত্তেজনা ছিল, আনন্দ। হ্যাঁ, আনন্দ যে কি একটা কি এই ভারতবর্ষের প্রথম মেট্রো চালু হচ্ছে এবং তার চালক আমরা দুজন। সুতরাং এটা একটা অন্যরকম অনুভূতি। একদমই তাই। শুধু তাই না, সারা রাত ঘুমোতেও পারিনি।
পরের দিন যেহেতু 8:30টায় গাড়ি চলার কথা ছিল, আমাদের 7টায় আমাদের রিপোর্টিং ছিল। আচ্ছা। আমার বাড়ি লেক টাউন। লেক টাউন থেকে আমি বেরিয়েছি 6টারও আগে, 6:45টার সময় বেরিয়ে, কেননা তখন সকালবেলা খুব একটা সময় লাগতো না। গিয়ে আমরা যখন পৌঁছেছি তখন দেখছি আমি যাওয়ার পথে, কারণ ময়দান স্টেশনে তখন আমাদের ডিপো ছিল, মানে আমরা রিপোর্ট করতাম ময়দান স্টেশনে, কেননা এমনি তো কোনো কারশেড ছিল না, মাঝখানে তো একটা পার্ট চালু হচ্ছে। সুতরাং হ্যাঁ, আমাদের গাড়িগুলো কিন্তু নিচে নামানো ছিল। ব্যাপারটা হয়তো যে আলোচনা আমরা করছিলাম তার থেকে একটু অপ্রাসঙ্গিক, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে এটা সবার জানার উচিত, দরকারও, এবং আমারও বলতে ভালো লাগবে যে একটা পকেট সেকশন আমাদের চালু হয়েছিল, সবটাই আন্ডারগ্রাউন্ড। তাহলে সেখানে গাড়িগুলো নামবে কি করে? মানে সেটা চালু হয়েছিল তো ভবানীপুর টু এসপ্ল্যানেড থেকে ভবানীপুর, মানে এখন যেটা নেতাজি ভবন। এবার এর তো দুদিকে কোনো দিকে ওপেনিং নেই, ওদিকেও ব্লক এদিকেও ব্লক। এবার গাড়িগুলো তো নামাতে হবে। সেই তোমরা লক্ষ্য করলে এখনো হয়তো দেখতে পাবে, ঠিক আমাদের জিওলজিক্যাল সার্ভের সামনে একটা রেক্ট্যাঙ্গুলার একটা কোচ কাট পয়েন্ট বলতাম আমরা, একটা কোচ নামানোর মতন একটা পকেট ছিল টানেলের মাথায়, মানে টানেলটা ওখান থেকে টানেলে নামা যেত। এটা একটা কোচ কাট পয়েন্ট। সেই কোচ কাট পয়েন্টে আমাদের কোচগুলো ট্রেলারে করে আসতো, একটা একটা করে কোচ ট্রেলারে করে আসতো, ক্রেনে করে ওই যে কোচ কাট পয়েন্টটা সেখান দিয়ে নিচে নামিয়ে দেওয়া হতো লাইনের উপরে। তারপর সেখান থেকে আমরাও থাকতাম, উইঞ্চ দিয়ে দিয়ে টেনে টেনে নিয়ে গিয়ে গাড়িগুলো কাপল করা হতো। 4 কোচের গাড়ি চলতো তখন। আচ্ছা, সেই মানে ট্রায়ালের আগে এটা করা হয়েছে, ট্রায়ালের জন্য গাড়ি নামানো হয়েছে ওইভাবে। এবার সেখানে ওইভাবে ওই একটা একটা করে 4টে পরপর নামিয়ে তারপরে সেগুলো কাপল করে তারপরে সেগুলো কমিশনিং হতো। এবং এই কমিশনিং এর পরে অনেক কাজ থাকে। কমিশনিং মানে একটা গাড়িকে রেডিনেসে নিয়ে আসা। একটা গাড়ি তো এলো, এবার গাড়িটা তো রেডি না চলবার জন্য, তার ব্রেক সিস্টেম লাগাতে হবে, তার নিউমেটিক সিস্টেম মানে যেটা ব্রেক লাগাবে, যে হাওয়ার যে সিস্টেম বা ইলেকট্রিক্যাল কানেকশন, একটা কোচের সঙ্গে একটা কোচের কানেকশন, এইগুলো হলো কমিশনিং করা, মানে গাড়িটাকে রেডি করা। গাড়িটাকে রেডি করা। সেই রেডি করার জন্য পার্ক স্ট্রিট স্টেশনের একটা লাইন, মানে যেটা এখন আপ লাইন, সেই আপ লাইনে একটা র্যাম্প তৈরি করা হয়েছিল। সেই র্যাম্পের ওপরে গাড়িগুলো আস্তে আস্তে তুলে, কেননা নিচে কাজ করতে হবে তো, আমার তো গাড়ির নিচেও অনেক কাজ থাকে, সেই কাজগুলো করবার জন্য ওই র্যাম্পে ওঠাতে হতো। এবং সেগুলো প্রথমের দিকে যখন গাড়ি কমিশনিং হয়নি, মানে গাড়ি নিজে চলতে পারেনি যখন, তখন উইচ দিয়ে টেনে টেনে আস্তে আস্তে কোচগুলোকে নিয়ে এসে কাপল করা হতো, এবং তারপরে গাড়িটাকে রেডিনেস ওইখানে করা হয়েছিল, মানে ট্রায়ালের আগে। এটা প্রচুর সিস্টেম। এবং আমরা এরকম হতো, সকালে যেতাম, রাত্রিতে কখন ফিরবো কোনো ঠিক থাকতো না, আর এক্সাইটমেন্টও কাজ করতো। এবং শুধু তাই না, আমাদের একটা আলাদা রকম উত্তেজনা ছিল যে একটা ভারতবর্ষের প্রথম মেট্রো কলকাতা, তার জন্য আমরা কাজ করছি, এটা একটা আমাদের গর্বের জিনিস ছিল। মানে যখন তোমার রিক্রুটমেন্ট হয়েছিল কত সালে, মানে রেলের জন্য রিক্রুটমেন্ট না মেট্রোর জন্য রিক্রুটমেন্ট? আমার রিক্রুটমেন্ট কিন্তু মেট্রোর জন্য। আচ্ছা, রেলের রিক্রুটমেন্ট, বাট ফর মেট্রো রেলওয়ে। কেন কি আমি যতদূর জানি যে মানে রেলের আন্ডারেই মেট্রোটা চলে, কলকাতা মেট্রো এখনো পর্যন্ত, কারণ একটা জোন, মানে রেলওয়ের 17th জোন হলো মেট্রো রেল, মানে রেলের একটা পার্ট। হ্যাঁ, সুতরাং এই যে আমাদের যে রিক্রুটমেন্ট, সেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে আমাদের রিক্রুটমেন্ট হয়েছে, বাট ফর মেট্রো রেল। আমরা ডাইরেক্টলি মেট্রোতে জয়েন করেছি। সেটা 1982 তে রিক্রুট হয়েছে। কতজন ছিল? আমরা তখন 10 জন আমরা প্রথম ব্যাচে এসেছিলাম। আচ্ছা, 10 জন প্রথম ব্যাচে এসেছিলাম, এবং আমাদের 2 বছর ট্রেনিং ছিল, 2 বছরের ট্রেনিং। আচ্ছা, 82 তে রিক্রুটমেন্ট, 84 এ হচ্ছে মেট্রো স্টার্ট হয়েছে। আমার রিক্রুটমেন্ট মার্চ 1982 তে।
টোটাল 12 জন আমরা রিক্রুট 10 হয়েছিল। জন ফার্স্ট ব্যাচে এসেছিলাম, হুম। আর 2 জন এসেছিলেন পরবর্তীকালে সাউথ ইস্টার্ন রেল থেকে, মানে অন ডিমান্ড ওদের নেওয়া হয়েছিল। আচ্ছা, মানে অন্য- সঞ্জয় শীল আর আপনার নামই আছে হ্যাঁ যে ফার্স্ট মেট্রো চালিয়েছিলেন আপনারা। হ্যাঁ হ্যাঁ। তো সঞ্জয় শীল রিক্রুটমেন্ট হচ্ছে রেলের? না, সঞ্জয় শীল সাউথ ইস্টার্ন রেল থেকে এসেছিলেন। আচ্ছা। উনি আনাড়া ডিভিশনে ছিলেন, ওখান হুম। থেকে সাউথ ইস্টার্ন থেকে উনি মেট্রোতে জয়েন করেছিলেন। ও। সঞ্জয় শীল আর অধীর রায় দুজন এসেছিলেন তখন প্রথম, তারা ওনারা দুজন এসেছিলেন আমাদের এখানে। আচ্ছা, তো দুজন রেলের থেকে আর বাকি রিক্রুটমেন্ট এখান থেকে। হ্যাঁ। তখনও কি পরীক্ষা রেল থেকেই হতো, মানে মেট্রো রেলের যে এক্সামটা হয়েছিল? হ্যাঁ, মেট্রো রেল অ্যাডমিনিস্ট্রেশন তখন আমাদের ট্রেনিং করিয়েছে। আমাদের দুজন ছিলেন, ইনস্ট্রাক্টর ছিলেন, তাদের আন্ডারেই আমাদের ট্রেনিং হয়েছে, থিওরিটিক্যাল ট্রেনিং হয়েছে, প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়েছে। কেননা প্রথম মেট্রোর কিন্তু ট্রায়াল শুরু হয়েছে দমদম থেকে বেলগাছিয়ার মিড পয়েন্টে, মানে দমদম টু বেলগাছিয়া মিড পয়েন্ট, একটা মিড পয়েন্ট ফ্যান। ট্রেনিং কি হয়েছিল ওখানে? ওইখানে ট্রেনটা চালানো হতো। আচ্ছা, মানে ট্রায়ালটা হতো ট্রায়াল জায়গাটা। আচ্ছা, তাহলে কি আগে থেকেই ভাবনা চিন্তা ছিল যে মেট্রো চলবে দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত? হ্যাঁ, সেটা প্ল্যানিং প্রথমেই ছিল, বাট ওই কটা সেকশন প্রথমে স্টেশন রেডি হয়েছিল বলে ওখানেই আগে চালু হয়েছিল। ওখানে আগে ট্রায়াল শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ঠিক হয়েছিল যে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর কমার্শিয়াল চালু হবে। কেননা 84-এ যে চালু হয়েছে, 83-তে মানে পার্ক স্ট্রিট স্টেশন কতখানি তৈরি হয়েছে। কেননা তখন তো খালি খোঁড়াখুঁড়ি হয়েছে, লোকে তো ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে, ফেড আপ হয়ে যাচ্ছে। এরও একটা হিস্ট্রি আছে শুনেছি। চারিদিকে তো খুব মানে, কেননা সেন্ট্রাল এভিনিউ পুরো বন্ধ, কেননা তখন তো ওই কাট অ্যান্ড কভার সিস্টেমে হতো, ওই মাটি তুলে ফেলে তারপরে টানেল তৈরি করে তারপরে টানেল তৈরি হচ্ছিল। কিন্তু কতটা কি কাজ হয়েছে না হয়েছে, সেই জন্য মেট্রো অ্যাডমিনিস্ট্রেশন পার্ক স্ট্রিট মেট্রোতে পাবলিককে নামতে দিয়েছিল। আচ্ছা, তখন মানে হাফ ডান, মানে মোটামুটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সিঁড়ি টিড়ি তৈরি হয়েছে, কিন্তু ফিনিশ নেই। কেন, কি তৈরি হচ্ছে নিচে, কি হচ্ছে, কি কর্মযজ্ঞ চলছে, খুব বিরক্ত মানুষ। হ্যাঁ, এটা যাতে মানুষ জানতে পারে, সেই জন্য এটা করা হয়েছিল। বাহ, এটা তো দারুণ সুযোগ হয়েছিল। তারপরে আমি একটা ঘটনা শুনেছি যে এই যে মানে খোঁড়াখুড়ি চলছে এই সব থেকে নাকি সত্যজিৎ রায় নাম দিয়েছিলেন হেল রেল, সেখান থেকে মানুষ পেলো পাতাল রেল। এটা অনেক পরে হয়েছে। তো এই ঘটনাগুলো মানুষ জানতে চায়, শুনতে ভালো লাগে। এইগুলো দেখো, এগুলো আমারও বলতে ভালো লাগছে, কেননা উই আর এ পার্ট অফ দ্য হিস্ট্রি। একদম, কেননা একদমই তাই। আমি এখনো গর্ববোধ করি যে আমি মেট্রোর একটা পার্ট। কেননা মেট্রো ইজ দ্য লাইফ লাইন অফ দ্য কলকাতা। কলকাতার যে ট্রাফিক সিস্টেম, এটা মেট্রো না থাকলে কি হতো আমরা এখন চিন্তা করলে কিন্তু শিউরে উঠি যে মেট্রো না থাকলে কলকাতার কি হতো। এখন তো মানুষ ডিপেন্ডেন্ট মেট্রোর উপরে 100 বার। এবং সেই জন্যে আমি গর্ববোধ করি যে আমি এই মেট্রো রেলের একটা পার্ট। এবং আমরাও আজকে সত্যি খুব লাকি যে তোমাকে আমরা পেয়েছি আমাদের মাঝখানে, এই গল্পগুলো শুনতে পাচ্ছি তোমার মুখ থেকে। একটা মানে কি বলবো, একটা এটা হিস্ট্রি। এই ঘটনাটা একটু বলো, এই যে তোমাদের ট্রেনিং হয়েছিল, সেই ট্রেনিং এ কোথায় যেতে হয়েছিল? কারণ তখন তো কলকাতাতে ইন্ডিয়াতে প্রথম মেট্রো, তো সেই ট্রেনিং এর ঘটনাটা একটু বলো। এটা আমাদের বললাম, আমাদের 2 বছরের ট্রেনিং পিরিয়ড ছিল, ট্রেনিং 2 বছর ছিল। আমরা আমাদের দমদমে একটা ট্রেনিং সেন্টার ছিল, সেখানে আমাদের 2 জন ইনস্ট্রাক্টর, ওনারা আমাদের থিওরিটিক্যাল ট্রেনিং, এবং বললাম যে ওই দমদম থেকে বেলগাছিয়া মিড পয়েন্ট পর্যন্ত একটা ট্রায়াল রান আমরা ওখানে করতাম, সেইটা হতো, মানে প্র্যাকটিক্যাল ট্রেনিং এটা। এইটা করার পরে যেহেতু কলকাতা মেট্রোতে কোনো আমাদের কোনো ট্রেনিং দিতে পারবে না যে কমার্শিয়াল চালু হলে কিভাবে কি ফেস করতে হবে আমাদের, সেই জন্য আমাদের 4 মাসের একটা ট্রেনিং ছিল মস্কো মেট্রোতে। আচ্ছা, মানে মস্কো যেতে হয়েছিল? আমরা মস্কো গিয়েছিলাম, সেটা 12 জনই না, 6 জন আমরা গিয়েছিলাম। আচ্ছা, আমাদের সঙ্গে আমাদের যে 2 জন ইনস্ট্রাক্টর ছিলেন, তারা 2 জন ছিলেন, কেননা তাদেরও তো ট্রেনিং দরকার। মানে আমাদের সঙ্গে ওনাদের কিন্তু একই সেম ক্যাটাগরি ট্রেনিং হয়েছে। আচ্ছা, এবং
এই আমরা 6 আর 2 8 জন, একজন আমাদের গ্রুপ লিডার, মানে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন এম কে গাঙ্গুলি, তিনি ছিলেন আমাদের সঙ্গে। এই আমরা 6 2 8 1 9 জন আমরা মস্কো গিয়েছিলাম। আচ্ছা। এবং মস্কোর ট্রেনিং ছিল আমাদের 4 মাসের। তার মধ্যে আমাদের থিওরিটিক্যাল ট্রেনিং হয়েছে ওখানে, আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়েছে, মানে ওখানকারই মেট্রো। হ্যাঁ, এবং আমরা ওখানে কমার্শিয়াল ট্রেন চালিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এবং যদিও ওনারা সঙ্গে থাকতেন, আমাদের ইনস্ট্রাক্টর এবং যে সিনিয়র মোটরম্যান যিনি, তারা সঙ্গে থাকতেন, কিন্তু আমরা কমার্শিয়াল ট্রেন চালিয়েছি, যার জন্য আমাদের তো একটা কম্পিটেন্সি দেওয়া হয়েছিল। মানে যে কোনো একটা কমার্শিয়াল ট্রেন চালাতে গেলে, যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট আমি অপারেট করছি, যার জন্য আমাদের একটা কম্পিটেন্সি লাগে। মানে কম্পিটেন্সি মানে আই এম কম্পিটেন্ট ফর রানিং দিস ট্রেন বা রানিং দিস ভেহিকল, এইটার জন্য আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল মস্কো থেকে। হ্যাঁ, এই প্র্যাকটিক্যাল ট্রেনিং এবং থিওরিটিক্যাল ট্রেনিং হওয়ার পরে আমাদের পরীক্ষা হয়েছে ওখানে। আচ্ছা। আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং থিওরিটিক্যাল পরীক্ষা দুটোই হয়েছে। তার কিছু সেই ট্রেনিং এর কিছু আমাদের ওখানকার মস্কোর একটা পেপারেও বেরিয়েছিল আমাদের ছবি দিয়ে, যে ইন্ডিয়া থেকে ট্রেনিং এর জন্য। হ্যাঁ, ওখানে ট্রেনিং করার পরে, এটা তো আন্ডারগ্রাউন্ড মেট্রো অপারেশনাল ট্রেনিং হলো। এরপরে আমাদের লেনিনগ্রাদে আমাদের একটা পার্ট অফ ট্রেনিং ছিল, সেটা হলো এখন আমরা যেটা স্ক্রিন ডোর মেট্রো দেখতে পাচ্ছি, ওরা বলে ক্লোজ স্টেশন মেট্রো সার্ভিস। মানে আমি মেট্রো স্টেশনে ঢুকলে আমি বুঝতে পারবো না যে এটা মেট্রো স্টেশন, অ্যাজ ইফ ইট ইজ এ হল। তার মাঝে মাঝে কতগুলো দরজা আছে, যখন গাড়ি আসছে, গাড়িটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, গাড়ি এসে যখন দরজা খুলছে, গাড়ির দরজা এবং স্টেশনের দরজা একসঙ্গে খুলছে। এটা তো এখন নতুন হয়েছে। এখন এখানে ইস্ট ওয়েস্ট মেট্রোতে এখন যেটা চালু করা হয়েছে, যেটা শিয়ালদা থেকে ইতে যাচ্ছে, হ্যাঁ, মানে যেটা সেক্টর 5 থেকে হাওড়া যাচ্ছে, সেখানে স্ক্রিন ডোর আছে, ইউজ হচ্ছে। কেননা এটাতে অনেক ফেসিলিটি, কেননা এই এত সুইসাইড কেস হয়, এগুলো এই হ্যাজার্ড গুলো থাকে না। এখানে তো গ্লাসের স্ক্রিন, আমি গাড়িটা ঢুকছে দেখতে পাচ্ছি, কিন্তু লেনিনগ্রাদে কিছু কিছু স্টেশন আছে যেখানে আমি দেখতেই পাবো না যে গাড়ি ঢুকছে। যখন দরজা খুললো, স্টেশনের দরজা এবং গাড়ির দরজা একসঙ্গে খুললো, লোকে গাড়িতে উঠে গেল, এবার দরজা বন্ধ হলো, গাড়ি বেরিয়ে চলে গেল। হ্যাঁ, এটা কি? এইটা হলো আমরা যে মস্কোতে যে মেট্রো ট্রেনিং নিয়েছিলাম, মেট্রো চালানোর যে ট্রেনিং নিয়েছিলাম, তার কম্পিটেন্সি। মানে আমি আই এম ক্যাপেবল টু ড্রাইভ দ্য মেট্রো ট্রেন, মস্কো মেট্রো ট্রেন, সেটাই তার সার্টিফিকেট। এটা আচ্ছা, যে নাথ তপন কুমার, ফ্রম ইন্ডিয়া, সিটিজেন অফ ইন্ডিয়া, 3/10/83 থেকে আমাদের ট্রেনিং হয়েছিল 25/1/84 মস্কো মেট্রোতে হয়েছিল, এবং ফর মোটরিং অ্যান্ড কন্ট্রোলিং অফ ইলেকট্রিক মেট্রো ট্রেনস। এবং তার রিলেটেড হলো, এইটা হলো মেট্রোর স্টাফ ব্যাচ। দেখো সবাইকে, এইটা তো মানে স্টাফ ব্যাচ মেট্রোর। আর এরপরে যে আমরা যে লেনিনগ্রাদ মেট্রোতে করেছিলাম, লেনিনগ্রাদ মেট্রোর এইটা ওরা টাইপ ইন দিয়েছিল একটা করে আমাদের, মানে ওখানে আমরা যে ট্রেনিং করলাম তার সুভেনির হিসেবে ওদের এগুলো স্টাফদের দেওয়া হয়, আমাদের দিয়েছিল ওরা, যে আমরা যেহেতু ওখানে ট্রেনিং করে এলাম সেই জন্য। এগুলো তো দারুণ। মানে আর এইটা আমাদের ইনিশিয়ালি কলকাতা মেট্রো এই ব্যাচগুলো আমাদের স্টাফ ব্যাচ হিসেবে দিয়ে আগে এই সাইনটা ছিল, এই সাইনটা মেট্রোর সাইন, এটা মেট্রো সাইন। হ্যাঁ, তারপর মস্কো থেকে এখানে ফিরলে, মস্কো থেকে আমরা ফিরলাম 84 এর ফেব্রুয়ারিতে, 2nd ফেব্রুয়ারি বোধহয় আমরা ফিরেছিলাম। এবার তারপরে এখানে আমাদের তো ট্রায়াল রান এবং এই হয়েছে, পোস্টিংও হলো তারপরে আমাদের, এবং তারপরে ওই 84 24 অক্টোবর এলো। এবং সেটা তো মানে মেমোরেবল, খুব মেমোরেবল জিনিস। তাহলে কি যখন ট্রেনিং এ যাওয়া হয়েছিল, সবাই যখন ট্রেনিং এ গেছিল, তখনও কেউ জানতো না যে কে মেট্রো আসলে চালাবে? আগের দিন রাত্রে যখন ইনফর্ম করা হয়েছে, তখনই জানতে পারলো যে এই ব্যাপারটা হতে চলেছে। মানে আমরা তার মধ্যে কি, আমরা যে 10 2 12 জন ছিলাম, 12 জনের মধ্যে
4 জন ছিল দমদমে পোস্টিং। দমদম বেলগাছিয়া চালু হওয়ারও কথা ছিল, কেননা তার পরের মাসেই দমদম বেলগাছিয়া চালু হয়েছিল। এটা 24 অক্টোবর, তো ওটা নভেম্বরে, কত তারিখ, নভেম্বরের খুব সম্ভবত 9th, মানে 1 মাস মতন বাদে বেলগাছিয়া থেকে, দমদম থেকে বেলগাছিয়া কমার্শিয়াল সার্ভিস চালু হয়েছিল। আচ্ছা। দমদম টালিগঞ্জ থ্রু সার্ভিস হয়েছে 27/9/95, 95-এ। তারপরে আস্তে আস্তে এদিক থেকে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর, ওপাশে এক্সটেনশন হলো 2010-এ, প্রজেক্ট হলো যে আপ টু গড়িয়া, যেটা হওয়ার, এই গড়িয়া এটা স্যাংশন হলো। এবং মেট্রোর যেটা মানে এক্সটেনশন, সেটা তো মানে জোকা টু বিবিডিবাগ, এটা বোধহয়, এটা আমাদের প্রতিভা পাটিল ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, উনি ফাউন্ডেশন স্টোনটা করেছিলেন। আর আমাদের অরিজিনাল এই মেট্রোটার ফাউন্ডেশন ইন্দিরা গান্ধী করেছিলেন। এটা এই দেখা হয়েছিল কখনো না, কিন্তু রাজীব গান্ধীর সঙ্গে আমি ট্রাভেল করেছি। সেটা উনি তখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় এসেছিলেন। তাছাড়া আমার মেমোরেবল সেটা হলো মাধবরাও সিন্ধিয়া। আচ্ছা, আমার ক্যাবে উনি চড়েছেন এবং আমার সঙ্গে মেট্রো অপারেট করেছেন। হ্যাঁ, ওরে বাবা, এ তো দারুণ ব্যাপার। মাদার টেরেসা এসেছিলেন কখনো মেট্রো চড়তে? মাদার টেরেসা, আমি কিন্তু মাদার টেরেসাকে পাই, কেননা মাদার টেরেসা একবার বলেছিলেন ওনার বাচ্চারা এসছেন অনেকবার। হ্যাঁ, উনি নাকি বলেছিলেন যে আমি যাব না, আমার বাচ্চাদেরকে, ওনার বাচ্চারা এসছেন। সত্যজিৎ রায়, হ্যাঁ, সত্যজিৎ রায়ের সঙ্গে আমার অ্যাকচুয়াল হয়নি। সত্যজিৎ রায় এসেছিলেন আমি শুনেছি, তখন আমরা বোধহয় মস্কোতে ছিলাম সেরকম সময়, তখন ট্রায়াল রান চলতো, তখন সত্যজিৎ রায় একবার চড়েছিলেন মেট্রোতে। তারপরে আমি ঠিক রিকল করতে পারছি না উনি কমার্শিয়াল টাইমে চলেছিলেন কিনা। তবে সত্যজিৎ রায়ের জন্য তো পাতাল রেল নামকরণই হয়ে গেছে। তখন তো প্রচুর ভিআইপি তখন রান করেছেন, তার মধ্যে জয়েল সিংও ছিলেন। মানে তখন জয়েল সিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, উনি এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত মেট্রো চড়েছিলেন। তখন কলকাতা মেট্রোর খুব ক্রেজ ছিল। হ্যাঁ, ইন্ডিয়াতে ফার্স্ট টাইম মেট্রো। এবং তখন তো কলকাতায় আসার মানে একটা ইম্পর্টেন্ট হলো, টুরিস্ট প্লেস হলো মেট্রো রেল। এবার তুমি আমাদের একটুখানি এই গল্পটা শোনাও যে যখন তোমরা ট্রায়াল দিচ্ছিলে মস্কো থেকে এসে, ট্রায়াল রানিং তো চলছিল সারা রাত ধরে, তো ট্রেনিং তো কি সেই প্রসেসটা একটু বলো, কিরকম ভাবে তোমাদেরকে কি করতে, এবং শুধু সেটা নয়, আমরা এটাও জানতে চাই মেট্রো চালু হওয়ার আগে কি কি ক্রাইটেরিয়া থাকে, মানে কি কি প্রসেস থাকে, কিভাবে কি একটা চালককে কিভাবে রেডি করা হয়, বা তার কি প্রসেস থাকে, সেইগুলো একটু বলো। 1 নম্বর হলো মেট্রো কেন, যে কোনো রানিং স্টাফ, মানে যারা ওপেন রেলেও যারা ট্রেন চালায়, লোকাল ট্রেন বলো বা মালগাড়ি বলো, যে কোনো রানিং ভেহিকলসে যারা কাজ করে, তাদের কতগুলো ক্রাইটেরিয়া আছে। তাকে প্রথমত, আমার যখন ট্রেন ডিপারচার টাইম থাকে তার 1 থেকে 1.5 ঘন্টা আগে তাকে রিপোর্ট করতে হয়। 2 নম্বর হলো এভরি পার্সনস, তাদের একটা ব্রিথ অ্যানালাইজার টেস্ট হয়। ব্রিথ অ্যানালাইজার টেস্ট মানে যে তাতে সে কোনো নেশা করেছে কিনা, এইটা একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের বেশি হলে তাকে সেদিন কাজ করতে দেওয়াই হয় না। মানে এই টেস্টগুলো করা থাকে যে কাউকে ইনটক্সিকেটেড অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছে না, এইটা এনশিওর করার জন্য। কেননা একজন ইনটক্সিকেটেড অবস্থায় রানিং এ যদি যায় তাহলে তো রিস্ক হবে না। হ্যাঁ, এবং শুধু তাই না, যদি প্রয়োজন হয় তার মেডিকেল টেস্টও হয়। আচ্ছা, মেডিকেল টেস্ট এভরি টাইম চালানোর আগে, এটা প্রত্যেকদিন, মানে সে যখন সাইন অন করছে, মানে সে যখন ডিউটিতে জয়েন করছে সেই সময় হয়। কেননা তার ইন্টারমিডিয়েট পয়েন্টে তো তার আর কোনো সুযোগ নেই না, সেই জন্যে যখন ইনিশিয়ালি সে
জয়েন করছে ডিউটিতে, তখন এই ক্রাইটেরিয়া গুলো তাকে মেনটেন করতে মেনটেন হয়। করতে হবে। আর এই যে এনএসজি থেকেও কি কোনো কিছু হ্যাঁ, যেমন করা হয়? আমাদের অনেক রকমের মক ড্রিল হয়। আমি ওপেন রেলের ব্যাপারটা জানি না, কেননা আমি ওপেন রেলে কোনোদিন চাকরি করিনি। আমি ডাইরেক্টলি মেট্রোতেই করেছি এবং আমার পুরো চাকরি জীবন মেট্রোতেই কাটিয়েছি। আহ, এখানে কি হয়, আমাদের অনেকগুলো মক টেস্ট হয়, মক ড্রিল হয়। মক সেটা ড্রিল কি? মক ড্রিল বলতে একটা মেট্রো কোচে যদি আগুন লেগে যায়, তাহলে আমি প্যাসেঞ্জার গুলোকে কি করে রেস্কিউ করব, বা আমি গাড়িটাকে কিভাবে সিকিউর করব, এই যে সিস্টেমগুলো, এগুলো আমরা মক টেস্টের মাধ্যমে করি। যে একটা গাড়ি টানেলের মাঝখানে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে সেখানে একটা ফায়ার ক্রিয়েট করা হয়। এইভাবে হয়? হ্যাঁ, ফায়ার ক্রিয়েট করা হয়, ক্রিয়েটেড ফায়ার। এবার ক্রিয়েটেড ফায়ার, সেটাকে কে কিরম কিভাবে সেটাকে ইনিশিয়েট করছে, সেটাকে অ্যাক্ট করছে কিভাবে। যেমন একটা মোটরম্যান, সে ফায়ারের অ্যালার্ম পেলে বা ফায়ারের ইন্টিমেশন পেলে তার ডিউটি সে কি করছে, তার সঙ্গে কন্ট্রোলের আমাদের সবসময় যোগাযোগ থাকে কন্ট্রোলের সঙ্গে। কন্ট্রোলকে সে কতক্ষণে রিপোর্ট করছে, কন্ট্রোল আমার একে ফায়ার ব্রিগেডকে কিভাবে ইন্টিমেশন দিচ্ছে, বা মোটরম্যান যারা ওই গাড়িতে আছে তারা কি অ্যাক্ট করছে। এই যে ড্রিলগুলো, এইগুলো প্রতি বছরেই কিন্তু একবার দুবার করে করা হয়। এটা একটা হলো মক ড্রিল, ফায়ার মক ড্রিল। আচ্ছা, এটা এখনো হয় প্রত্যেক বছর? এখনো হয়, এখনো হয়। বছরে একবার করে হবেই? বছরে একবার বা দুবার, সেটা অ্যাডমিনিস্ট্রেশন ডিপেন্ড করে। এছাড়া যেমন এনএসজি ট্রায়াল হয়। সাপোজ এনএসজি ট্রায়াল, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, সেটা কিভাবে হয়? সেটা এই জন্য হয় যে কোনো সময় যদি মেট্রো হাইজ্যাক হয়, আচ্ছা, হাইজ্যাক হয়ে গেল, তখন প্যাসেঞ্জারদের কি করে রেস্কিউ করা হবে বা গাড়িটাকে কি করে সিকিউর করা হবে, এই যে ব্যাপারগুলো, তাতে ফোর্ট উইলিয়াম থেকে ওনারা আসেন, গাড়ি ভর্তি হয়ে আসেন, ওনারা ঠিক করে দেন যে কোন জায়গায় হবে। মেনলি হয় মানে এতদিন তো হতো শিল টানেল, যেখানে সবচেয়ে অকওয়ার্ড পজিশন, যেখান থেকে বেরোনোটা খুব যেখানে, হ্যাঁ, সেই জায়গাতেই এগুলোকে করা হয়। যে আমাদের এখানে বেলগাছিয়া থেকে শ্যামবাজারের মাঝখানে শিল টানেল আছে, যে শিল টানেল হলো দেখবে এরকম সার্কুলার একটা টানেল এরিয়া। মানে আমাদের নর্মাল টানেল যেগুলো আছে সেগুলো কাট অ্যান্ড কভার করে হয়, মানে দুপাশ থেকে ডায়াফ্রাম ওয়াল দিয়ে মাটি তুলে নিয়ে সেখানে একটা কনস্ট্রাকশন হয়, তারপরে টানেলটা তৈরি হয়। আর শিল টানেলের ব্যাপারটা হলো, এটা একটা মেশিন আছে, যে মেশিনটা দিয়ে মাটিগুলো কাটতে কাটতে এবং কনস্ট্রাকশন করতে করতে, মানে তাকে সাপোর্ট দিতে দিতে চলে যায়। এইভাবে এই যে গঙ্গার তলা দিয়ে যে মেট্রো হয়েছে, এটা তো সেম এই সিস্টেমেই হয়েছে। এর আগেও আমাদের ছিল, যেটা বেলগাছিয়া টু শ্যামবাজার যে টানেলটা আছে, সেই টানেলটা কিন্তু এই ক্যানেলের তলা দিয়ে। তাই? শুধু ক্যানেল না, নর্থ ক্যালকাটার অনেক পুরনো বাড়ি, যেগুলো কাট অ্যান্ড কভার করতে গেলে হয়তো ভেঙে পড়তো, সেগুলোকে সিকিউর করার জন্য, সেগুলোকে বাঁচিয়ে এই টানেল এরিয়াটা করার জন্য এই কাট অ্যান্ড কভার টানেল সিস্টেমটাকে অ্যাডাপ্ট করা হয়েছিল। সেই জন্য এই এনএসজি ট্রায়ালগুলো ওই জন্য ওই অকওয়ার্ড পজিশনেই করা হতো আর কি, যে সেখান থেকে কিভাবে রেস্কিউ করতে পারবে। হ্যাঁ, সেই ট্রেনিং গুলো দেওয়া হতো, সেগুলো কি এখনো হয়? না, সেগুলো তার সঙ্গে কলকাতা পুলিশকেও ইনভলভ করা হয়। আচ্ছা, এনএসজিরা আসেন যেমন ফোর্ট উইলিয়াম থেকে, তার সঙ্গে কলকাতা পুলিশেরও যে কমান্ডো বাহিনী আছে, তারাও কিন্তু ওর সঙ্গে থাকেন। এবার যেদিন ফার্স্ট মেট্রো চললো কলকাতাতে, ফার্স্ট যেদিন তোমার এবং সঞ্জয় শীলের হাত দিয়ে চললো, কলকাতার কি উন্মাদনা ছিল? আগে বলেছিলাম বোধহয় যে আমার বাড়ি লেক টাউন, আমি গিয়ে পৌঁছেছি, আমাদের 7টায় রিপোর্টিং ছিল, 8:30টায় গাড়ি ছাড়বে, 1.5 ঘন্টা আগে আমাদের রিপোর্টিং। আমরা গিয়ে ময়দান স্টেশনে, যেহেতু আমাদের রিপোর্ট করতে হতো তখন ময়দান স্টেশনে, কোনো ডিপো ছিল না, তো ময়দানেই আমাদের গাড়িগুলো থাকতো, ময়দানে আমরা নেমেছি। সেখান থেকে আমরা ইউনিফর্ম ওখানে, যেহেতু আমাদের ওখানে সবই থাকতো, ইউনিফর্ম পরার পরে আমাদের
আরপিএফ এসকর্ট করে নিয়ে গেছে এসপ্ল্যানেডে। বাবা, মানে ময়দান থেকে এসপ্ল্যানেড এসছি আমরা আরপিএফ এর এসকর্টে। আচ্ছা। এবং এসে দেখছি যে আমরা ঢুকবো কি, মানে লোকে লোকারণ্য, মানে সেই কি হচ্ছে বোঝা যাচ্ছে না তখন। অথচ আমি যখন এসছি 7টা নাগাদ, আমি 7টা পৌনে 7টার সময় আমি যখন ময়দানে গেছি তখন এত লোক দেখিনি। এই যে মেট্রো 24 তারিখে চালু হবে সেটা কিন্তু আগে থেকে কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না। আচ্ছা, 23 তারিখ সন্ধ্যের পরে এই অ্যানাউন্সমেন্ট হয় যে 24 তারিখ থেকে মেট্রো কমার্শিয়ালি চালু হবে, মানে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে। সেটা গভর্নমেন্টের থেকে অ্যানাউন্সমেন্ট দিয়েছে আগের দিন সন্ধ্যার পরে। তার মধ্যে যে এত লোক জমতে পারে আমাদের কোনো ধারণা ছিল না। এবার আমরা ঢুকবো কি করে? দুপাশে আরপিএফ এসকর্ট করে দাঁড়িয়ে গেল, আমাদের দুজনকে, আমরা দুজন ভিআইপির মতন ঢুকে গেলাম ময়দান এসপ্ল্যানেড স্টেশনে। এবার এসপ্ল্যানেড তখনও তো প্যাসেঞ্জার নামেনি, আমরা গিয়ে আমাদের গাড়ি টাড়ি রেডি করে টোরে আমরা রেডি হওয়ার পরে যখন প্যাসেঞ্জার ঢুকলো তখন তো লোকে লোকারণ্য প্ল্যাটফর্ম। এবার 4টে কোচ এবং প্রচুর লোক। এবার যখন গাড়ি ছাড়ার সময় হলো তখন দেখা গেল যে আমরা দরজা বন্ধ করতে পারছি না, মানে। এবং এইটা কলকাতা মেট্রোর উদ্বোধনে কিন্তু কোনো সেরকম কোনো নামজাদা লোক দিয়ে কিন্তু হয়নি। এটা হয়েছিল রেল বোর্ডের মেম্বার ট্রাফিক বোধহয় ছিলেন উনি, মিস্টার বালসুব্রমণিয়াম, উনি ওপেন করেছিলেন। আচ্ছা, এবার আমি এই জন্যই জিজ্ঞেস করেছিলাম যে ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা হয়েছিল কিনা, ওপেন করতে কি উনি এসেছিলেন? ইভেন গনি খান চৌধুরী তো এই প্রজেক্টের জন্য প্রচুর করেছিলেন, কিন্তু উনিও ছিলেন না সেদিন। ওই রেল বোর্ডের একজন মেম্বার ছিলেন, উনি উদ্বোধন করেছিলেন এটা। ফার্স্ট ওই নারকেল ভেঙে উনি স্টার্ট করে ফ্ল্যাগ অফ করেছিলেন কি। এবার লোক তো উঠলো, দরজা বন্ধ করতে পারছি না তো, তারপর অ্যানাউন্সমেন্ট করে করে দরজা বন্ধ করা যাচ্ছে না। তখনও তো যত লোক কোচের ভেতরে তার থেকে বেশি লোক বাইরে। এবার কোন রকমে রিকোয়েস্ট করে প্রায় 6-7 মিনিট বাদে গাড়িটা ছাড়লো। আচ্ছা, মানে 8:30টায় শিডিউল ছিল, 8:36-37 এরকম নাগাদ আমরা গাড়িটাকে দরজা বন্ধ করে স্টার্ট করতে পারলাম। তখন ভাড়া কত ছিল? 1 টাকা। 1 টাকা ছিল এবং পেপার টিকিট ছিল। আচ্ছা, এবার আমাদের মেট্রো আর্কাইভে আমি দেখেছি সেই টিকিট রাখা আছে এখনো। হ্যাঁ, এবার আমাদের ওই সিপিআর যে আছে ওনাদের ওখানে থাকে এগুলো। এবার গেলাম তো, প্রতি স্টেশনে তো দাঁড়াবে, এসপ্ল্যানেড ছেড়ে পার্ক স্ট্রিটে তো লোকারণ্য, লোক তো উঠতে পারছে না, লোক তো এমনি তো না, নামা তো দূরের কথা, কেউ তো জায়গাও দিচ্ছে না, আর অ্যাডিশনাল লোকও ঢুকতে পারছে না। তারপরে স্টেশন ময়দান, সেখানেও একই অবস্থা, রবীন্দ্র সদন। এবার ভবানীপুর গিয়ে পৌঁছলাম। ভবানীপুর গিয়ে পৌঁছানোর পরে 8 মিনিট টাইম ছিল খুব সম্ভবত, এসপ্ল্যানেড থেকে 8 মিনিট বা 9 মিনিট এরকম, আমার ঠিক রিকল করতে পারছি না। পৌঁছাতে সময় লেগেছিল, মানে টাইম দেওয়া থাকে তো আমার, কোন 2 মিনিট করে নর্মালি একটা সেকশনে দেওয়া ছিল আর কি। এবার ভবানীপুর পৌঁছানোর পরে ভবানীপুরে তো লোক নামবে না, যারা উঠেছিল তারা নামবে না, কেন ওই গাড়ি তো আবার ফেরত আসবে, তারা জানে যে ওই গাড়ি আবার ফেরত আসবে। সুতরাং লোক আরপিএফ ও জোর করতে পারছে না, জয় রাইড হচ্ছে, প্রথম দিন মেট্রো চলছে, লোকের একটা উন্মাদনা তো থাকবেই, একদম জোর করেও নামানো যাচ্ছে না, রিকোয়েস্ট করে কিছু কিছু লোককে নামিয়ে আবার ওখান থেকে স্টার্ট করা হলো। সেই লোক মানে যারা উঠেছিল তারাই 4বার 5বার করে চললো, তারপরে আস্তে আস্তে হয়তো পরের লোক পরবর্তীকালে উঠতে পারলো। দারুণ, মানে সেই দিনটার কথা সত্যি আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। এবং শুধু তাই না, অনেক কিছু ভুলে যায়, এখন বয়স হয়েছে তো অনেক কিছু ভুলে যায়, কিন্তু ওই দিনের কথাগুলো কেন জানি না আমি ভুলতে পারি না। এক স্বপ্নের দিন। হ্যাঁ, সত্যিই তাই। মানে আমি যে এত ভাগ্য করে এসছি
এত মানুষের ভালোবাসা পেয়েছি, এটা মানে আমি কোনো কিছু দিয়ে ঠিক ম্যাচ করাতে পারি না। সত্যি আমি এত এত কিছু কি করে পেলাম সেইটাই ভাবি। সঞ্জয় শীল এখনো উনি কি কন্ট্যাক্ট আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঞ্জয় শিলদার সঙ্গে আমার কন্ট্যাক্টও আছে। তবে এই এমনি উনি খুব ফিট, আমার থেকে প্রায় 10 বছরের বেশি বয়স বেশি, কিন্তু এখনো উনি ফিট। হ্যাঁ, কিন্তু গত বছর একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, সে তারপরে একটু শেকি হয়ে গেছেন। তবে আমাদের যে কোনো অনুষ্ঠানে এটা একটা মেট্রোর কালচার, যে যে কোনো অনুষ্ঠান, কারোর ফেয়ারওয়েল হচ্ছে, আমরা কত 12 বছর 13 বছর আগে রিটায়ার করেছি। আমি, সঞ্জয় দত্ত আরো 20 বছর হয়ে গেছে বোধহয় রেলেও আগে চাকরি করতেন। হ্যাঁ, এবার এই যে আমাদের সবাইকে ডাকে, আমাদের সবাইকে সম্মান করে এখনো, হ্যাঁ এখনো, এটা কিন্তু বিরাট পাওয়া। আমি জানি না অন্য কোনো রেলে বা অন্য কোথাও এই জিনিস আছে কিনা, কিন্তু আমরা নিজেকে ভাগ্যবান মনে হয় যে আমি মেট্রোতে চাকরি করেছি এই জন্যে। আর শুধু তাই না, মেট্রো যেহেতু একদম ইনিশিয়াল থেকে আমি মেট্রোতে আছি, সেই প্রথম ট্রায়াল রান থেকে শুরু করে প্রথম কমার্শিয়াল রান, এবং সারা জীবন চাকরি করেছি আমি মেট্রোতে। আমার কাছে না মেট্রো আমার ছেলে মেয়ের মতন। মানে মেট্রো যদি কেউ কোনো কুকথা বলে মেট্রোর নামে, আমার গায়ে লাগে, খুব লাগে, আমার গায়ে লাগে। শুধু আমার লাগে না, আমার মেয়ে যদি কেউ যদি ওর সামনে মেট্রোর করে, ও রুখে দাঁড়ায় যে আপনি জানেন এটা, আপনি যে বলছেন, এইটা কিন্তু আমাদের হয়ে গেছে। আর আমার মেট্রোর অ্যাফেকশনটা যেন আমার কাছে ছেলে মেয়ের মতন, কেননা যেহেতু একদম প্রথম চাকা গড়ানো থেকে শুরু করে আমি মেট্রোর সঙ্গে কানেক্টেড ছিলাম। কত বছর সার্ভিস করেছিলেন মেট্রোতে? আমি সার্ভিস করেছি 31 বছর। দমদম থেকে টালিগঞ্জ মেট্রো চালু হয়েছে 1995-এ। আমি ওই 95-এই আমি প্রমোশন পাই। আচ্ছা, আমি প্রমোশন পেয়ে লোকো ইন্সপেক্টর হই। মানে তখন থেকে আমি মোটরম্যানদের ট্রেনিং করানো সেই থেকে। এবার তখন আর আমি ড্রাইভিং এ থাকতাম না, ড্রাইভারদের ট্রেনিং করাতাম, এবং সেটা সাকসেসফুলি করিয়েছি। না হলে এত লোক, এতজন কাজ করছে, প্রায় 200-র ওপরে ছেলের আমি ট্রেনিং করিয়েছি। এখন তো আর ট্রেনিং এর জন্য বাইরে যেতে হয় না, এখানেই সমস্ত। হ্যাঁ, এখন তো এখানেই হয়, এখন এখানেই হয় ট্রেনিং। তারপরে চিফ লোকো ইন্সপেক্টর হই তার 5 বছর বাদে, এবং আমি চিফ লোকো ইন্সপেক্টর হিসেবেই আমি রিটায়ার করি। হ্যাঁ, মেট্রো যে তুমি প্রথম চালাবে বা সঞ্জয় শীল যে প্রথম চালাবে, তার জন্য কি পরীক্ষা রেজাল্টটা কি ডিপেন্ড করেছিল নাকি অন্য কিছু? এটা আমি বলতে পারবো না, কারণ এগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি। হ্যাঁ, তবে আমাদের ব্যাপারটা আমি জানি, কারণ আমাদের যে ট্রেনিং হয়েছিল, যে ট্রেনিং এর পরে যে কম্পিটেন্সি পরীক্ষা হয়, তাতে আমি ফার্স্ট হয়েছিলাম। এটা আমরা আরআরবি থেকে যারা এসেছিলাম তার মধ্যে সঞ্জয় শীল পড়ে না। আচ্ছা, 10 জন যে রিক্রুট হয়েছিল অনলি ফর মেট্রো, যেটা সেখানে ফার্স্ট হয়েছিল তুমি। হ্যাঁ, এবং তার সঙ্গে সঞ্জয় দা ছিলেন। সঞ্জয় দা কম্পিটেন্ট নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশনের কাছে মনে হয়েছে, সেই জন্যই আমাদের এই স্কোপটা দেওয়া হয়েছিল। তুমি যে মেট্রো চালিয়েছিলে সেটা তো ছিল নন এসি মেট্রো, এবার এখন তো সব এসি মেট্রো হয়ে গেছে। এটা সম্ভবত 2021-এ মনে হয় লাস্ট। তো সেদিনও কি তোমাকে ডেকেছিল মেট্রো থেকে? হ্যাঁ হ্যাঁ, সেদিনও আমায় ডেকেছিল, এবং লাস্ট যে নন এসি মেট্রোটা টালিগঞ্জে রাখা ছিল, সেটা আমাকে প্লেস করতে হয়েছিল সেই দিন। হ্যাঁ, ওরা সঙ্গে ছিল, কেননা তখন তো আমি তো অনেক দিন হয়ে গেছে, আমাকে ওর সঙ্গে থাকতে বলেছিল তখন। এবং এইটা কিন্তু একটা নস্টালজিক, যে মেট্রোর হাত ধরে আমি মেট্রোতে জয়েন করেছিলাম, এবং আমরা এতদিন, এবং এই যে নন এসি মেট্রোগুলোর পুঙ্খানুপুঙ্খ আমরা জানতাম, কেননা আমাকে যেহেতু ট্রেনিং করতে হতো, সুতরাং সেটা ইলেকট্রিক্যাল পার্ট হোক, নিউমেটিক পার্ট হোক, ব্রেকিং পার্ট হোক, যাই হোক,
সেগুলো যেহেতু ডিটেল আমরা স্টাডি করতে হতো, যার জন্য এই মেট্রো যখন বন্ধ হয়ে যায় মানে খুব কষ্ট সার্ভিস, হয়েছিল। হ্যাঁ, তখন কিন্তু আমাদের সেই তখনকার বললাম যে এগুলো সেই বাৎসল্য প্রেমের মতন, যে আমার ছেলে দূরে চলে যাচ্ছে বা আমি আর তাকে দেখতে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আর যদিও তখন এসি মেট্রো এসে গেছে এবং এসি অলরেডি তখন মেট্রো, চলতো কিছু কিছু হ্যাঁ, সময় এসি মেট্রো। কেননা এসি মেট্রো গুলো যখন তৈরি হতো তখন আমাদের মাঝে মাঝে পাঠানো হতো আইসিএফ এ, মানে আইসিএফ এই প্রথম তৈরি হয়েছিল, ভেল যে এসি রেকগুলো আসে সেগুলো আইসিএফ এ তৈরি হতো। তখন সেগুলোর কিছু কিছু মডিফিকেশন হোক বা কোনো অল্টারেশন, অ্যাডিশন অল্টারেশন কিছু করার জন্য, বা সেগুলো ইন্সপেকশন ঠিক ঠিক কাজগুলো প্রপারলি হচ্ছে কিনা এগুলো দেখার জন্য আমাদের মাঝে মাঝে যেতে হতো। এবং যখন এই পার্টটা এসে গেল, এসি মেট্রোর পার্টটা, তখন তো এখন তো আর এসি ছাড়া নন এসি মেট্রো নেই। নন এসি মেট্রো যদিও এটা তার লাইফের থেকে অনেক বেশি মেট্রোগুলো চলেও ছিল, তখন এগুলো কন্ডেম হওয়ার লাইফও এসে গিয়েছিল, যার জন্য এগুলোকে বসিয়েই দেওয়া হয়, কেননা যেহেতু এটা পাবলিক সার্ভিস করে, সুতরাং পাবলিক ইন্টারেস্ট এবং পাবলিক সিকিউরিটি এগুলো সবকিছু, হ্যাঁ, এক্সপায়ারি ডেট থাকে, এগুলো হয়েও ছিল। আচ্ছা, ওই যেগুলো এখন বন্ধ হয়ে গেছে, যে এসি নন এসি মেট্রো গুলো, ওগুলো কি এখন ওইভাবেই কারশেডে রাখা আছে? নপাড়া কারশেডের ওই যেগুলো এ লাইন সেখানে আছে এখন। আস্তে আস্তে এগুলো কন্ডেম করা হবে, আস্তে আস্তে হচ্ছে। এই এসি মেট্রো যখন এলো তখন তো আমরা তো অল্প কিছু জেনেছি এর সম্বন্ধে। তার মধ্যেও যখন এসি মেট্রো যখন কমার্শিয়াল চালু করা হবে, তখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমাদের মোটরম্যানদের বা রানিং স্টাফকে একটা ট্রাবল শুটিং ডাইরেক্টরি দেওয়া হয়, যে তুমি ইজিলি যদি কোনো ট্রাবল হয়, কোনো দরজার ট্রাবল হয়েছে, কোনো ব্রেকিং ট্রাবল হয়েছে বা মোটরিং ট্রাবল হয়েছে, তখন সে ইনস্ট্যান্ট কি করবে। আচ্ছা, যেহেতু এটা র্যাপিড ট্রানজিট সিস্টেম, এখানে তো অনেক সময় দিতে পারবে না, সুতরাং তাকে আমার একটা গাইডলাইন দিয়ে দিতে হয়। এই বইগুলো আমি তৈরি করেছিলাম এক সময় এসি মেট্রোর। তাই? হ্যাঁ, ইনিশিয়াল যেটা সেটা তৈরি করেছিলাম আমি, এবং আমার সঙ্গে আমাকে গাইড করেছিলেন আমাদের একজন অফিসার। হ্যাঁ, সেই যে তৈরি করে এটা এটা করেও কিন্তু আমার খুব গর্ববোধ হয়েছিল যে আমি এই পার্টটা যে পার্টটা থাকলো, সেই পার্টের মধ্যে আমি থাকলাম, একটু হলেও থাকলাম। যদিও সেই গাড়িগুলো বা সেই সিস্টেমগুলো এখন সবই সফটওয়্যারে কনভার্ট হয়ে গেছে, মানে ইলেকট্রিক্যাল পার্ট এখন অনেক কম হয়ে গেছে, মানে ইলেকট্রনিক্স পার্ট অনেক বেশি এসে গেছে এখন। সেটাই বলছি, মানে এখন ম্যান পাওয়ারের থেকে বেশি ইলেকট্রনিক্স এর উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, হ্যাঁ, এখন যেমন এই মেধা বা এগুলো তো, বা দালিয়েন যে চায়না থেকে আসছে, বা মেধা, এই গাড়িগুলো আমি পাইনি। আমি আইসিএফ যে এসি মেট্রো গুলো সেগুলো পেয়েছি আমি, কেননা 2010-এ ওগুলো এসে গেছে। 2010 থেকে 2012 আমি এগুলো নিয়ে এগুলোর ট্রেনিং করিয়েছি এক সময়, মানে ওই পিরিয়ডটাই। এবং তখনই আমি ওই যে ট্রাবল শুটিং ডাইরেক্টরি, ওটা একটা মানে ইনিশিয়ালি যখন হঠাৎ করে মেট্রোটা যখন চলবে, সুতরাং একটা গাইড তো আমাকে গাইডলাইন তো দিতেই হবে, সেই জন্য তখন তৈরি করেছিলাম আমি। আচ্ছা, মেট্রো কি কখনো, যেরকম প্লেন হাইজ্যাক হয়, এরকম মেট্রো কি কখনো হতে পারে? কখনো মনে হয় যে এটা কি হতে পারে? এরকম ভাবে হাইজ্যাক, যেহেতু বললে যে তোমাদের ট্রেনিং দেওয়া হয়, মক ড্রিল হয় একটা, হ্যাঁ, তো এরকম কি কখনো হতে পারে? চান্সেস আছে? মনে হয় না, কেননা এটা সিটির মধ্যে তো একদম, সুতরাং এখানে, তবে কি যে কখন ঘটতে পারে কে বলতে পারে। এবার এখানে আরেকটা প্রশ্ন আসছে মাথায়, সেটা হচ্ছে যে যেহেতু একটা আন্ডারগ্রাউন্ড মেট্রো, এটা একটা অনেক পুরনো ইমোশন আমাদের কাছে, যে কলকাতা মেট্রো আন্ডারগ্রাউন্ড। এবার এরকম তো কেউ হতেই পারে যে যেরকম বিভিন্ন নাশকতামূলক কাজকর্মগুলো হয়, তো এরকম কেউ ধর মেট্রোতে এরকম কিছু জিনিস নিয়ে উঠলো, বা তার জন্য কিন্তু চেকিং প্রোটেকশন আছে। প্রোটেকশন এইটাই আছে যে আনঅথরাইজ কোনো লোক টানেলে যেতে পারে না।
স্টেশন পর্যন্ত ঠিক আছে, তুমি পাবলিক স্টেশনে আসবে, প্যাসেঞ্জার স্টেশনে আসবে, ঠিক আছে, কিন্তু সে কিন্তু ট্র্যাকে নামতে পারে না, এটা প্রহিবিটেড এরিয়া। যদি কেউ নেমে যায় তখন আরপিএফ আছে, তার জন্য গার্ড থাকে। মেট্রো সব আমি থেকে মনে হয় সিকিউর, প্লেনের থেকেও সিকিউর তো মনে হয়। আমার তো মনে হয় স্টিল, যেহেতু এটা রেগুলার কমিউটারের জন্যই ব্যবহার হয়, সেই জন্য এতে এত এখনো পর্যন্ত শোনা যায়নি। আর আরেকটা কথা যেটা বলতে চাই, সেটা মেট্রো তো কলকাতাতে ফার্স্ট, কিন্তু এখন দিল্লি মেট্রো অনেক ফ্লারিশ করেছে, অনেক অনেক। তো সেই ক্ষেত্রে যেহেতু কলকাতা মেট্রো প্রথম, সেখানকার ট্রেনিং সমস্ত কিছু সব সেখানকার লোকজন আছে, তো কখনো কি ডাক পড়েছিল দিল্লি মেট্রোতে যে যাওয়ার জন্য, সেখানে ট্রেনিং করানোর জন্য? না, আমি পাইনি, কিন্তু ওরা যখন দিল্লি মেট্রো চালু হয় সেই সময় আমাদের কিছু রুলিংস থাকে রানিং এর, মানে রানিং হোক বা অপারেশনাল হোক, যারা স্টেশন মাস্টার বা যারা সিগন্যাল অপারেশন করে, এদের সবার জন্য কিছু রুলিংস তৈরি হয়। আচ্ছা। সেটা মেট্রো যেহেতু প্রথম আন্ডারগ্রাউন্ড সিস্টেম চালু হয়েছিল কলকাতাতে, আমাদের যে এই সাবসিডিয়ারি রুলস এবং জেনারেল রুলস যেগুলো আছে মেট্রোর জন্য, সেগুলো দিল্লি মেট্রোর অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছিল। আচ্ছা। যে তার থেকে যদি কিছু করে ওরা ওদের সিস্টেম অনুযায়ী করতে পারবে, সেরকম হয়েছে, কিন্তু আমি কোনোদিন যাইনি। আচ্ছা, আমরা সবসময় দেখেছি মেট্রোর একটা টাইম, নির্দিষ্ট টাইমে মেট্রো চলছে, সকাল 7টা থেকে সে চলতে শুরু করলো, রাত্রির 11টা পর্যন্ত সে চলছে। আর আমাদের একটা ধারণা আছে যে আমরা ঘুমাচ্ছি মানে মেট্রো তখন বোধহয় ঘুমাচ্ছে। সত্যি কি তাই, মেট্রো ঘুমায় তখন? না, এই যে সারাদিন যে গাড়ি চলে, এর জন্য একটা মেনটেনেন্স দরকার হয়, সেই মেনটেনেন্স গুলো কখন হবে? সারাদিন তো মেট্রো চলছে, সেই জন্যে যখন মেট্রো বন্ধ হয় তারপরে কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্টের কাজ শুরু হয়। যেমন ইঞ্জিনিয়ারিং এর কাজ, তারা লাইন চেক করে, যেমন ইলেকট্রিক্যালের কাজ, তারা থার্ড রেল চেক করে এভরিডে, এটা সেকশন ওয়াইজ এভরিডে এগুলো, আদারওয়াইজ কোনো হ্যাজার্ড হলে তখন তার জবাবদিহি কে করবে? সেই জন্য এই চেকিং গুলো কিন্তু রেগুলার হয়, সারা রাতই হয়, এবং তারা সকালবেলা তারা তাদের কাজ শেষ করে, আমরা ব্লক নেওয়া বলি, পাওয়ার ব্লক, মানে তখন কারেন্ট অফ থাকবে থার্ড রেলের, এই যে কারেন্টটা অফ করা, এটা পাওয়ার ব্লক নেওয়া, এবং পাওয়ার ব্লক কে নেবে? যে ডিপার্টমেন্ট কাজ করবে তারা পাওয়ার ব্লক নিয়ে কারেন্টটাকে অফ করাবে, এবং তাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে তারা এই পাওয়ার ব্লক ক্যান্সেল করবে কন্ট্রোলের সঙ্গে, তারপরে লাইন চার্জ হবে এবং সকালবেলার মেট্রো চালু হবে। আচ্ছা, এত প্রসেস থাকে। সুতরাং সারা রাতেই কিন্তু কাজ চলে। ট্রায়ালও হয় রাত্রেবেলা? ট্রায়ালও হয়। তুমি ট্রায়াল করেছো? আমি প্রচুর ট্রায়াল করেছি, আমরা, কেননা দিনের বেলা তো ট্রায়াল করার কোনো স্কোপ, কমার্শিয়াল চালু হয়ে যাওয়ার পরে দিনের বেলা তো স্কোপ ছিল না, অটোমেটিক্যালি আমাদের রাত্রেই ট্রায়াল গুলো করতে হতো। এই যে নতুন নতুন রেক আসছে, যে রেক গুলো আমরা এখানে এই ইনস্টল হচ্ছে, কমিশনিং হচ্ছে, সেইগুলো যতক্ষণ না একটা শিডিউল আছে, সেই শিডিউল যতক্ষণ না ক্লিয়ার করতে পারছে, ততদিন পর্যন্ত তো সেটাকে কমার্শিয়াল দেওয়া যাবে না, প্যাসেঞ্জার সার্ভিসে দেওয়া যাবে না, সুতরাং সেগুলো ট্রায়াল হতো। আচ্ছা, এটা কথা জিজ্ঞেস করছি, আমরা শুনেছি, এটা মানে জানি না এটা সত্যি কি মিথ্যে, বলে নাকি সবাই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ভূত আছে, এটা কি এটা আমি কোনোদিন তো ফেস করিনি, আমিও লোক মুখে শুনেছি এরকম, যে রবীন্দ্র সরোবর স্টেশনে অনেকে, মানে টানেলে বিশেষ করে, এবং সেই টানেলটা হলো যেখানে দেখবে আমাদের ওপরে ওপেন রেলের যে লাইন আছে, যে ব্রিজ আছে, তার ব্রিজের নিচে কিন্তু আমাদের ওখানে মানে একটা ডিচ মধ্যে নেই আছে, ওই অঞ্চলে বা রবীন্দ্র সরোবর, আমি এগুলো লোকমুখে শুনেছি, কিন্তু আমরা তো অনফুট ট্রায়াল করতাম অনেক সময়, মানে আমাদের হেঁটে লাইন চেক করতে হতো। একটা ট্রায়াল হয়তো রাত্রিবেলা গাড়ি চলে যাওয়ার পরে আমরা অনফুট, বা অনেক সময় দেখা যেত যে কিলোমিটার বোর্ড গুলো আছে, এই কিলোমিটার বোর্ড গুলো আমাদের ইন্সপেকশন করতে হতো, অ্যাজ লোকো ইন্সপেক্টর আমাদের এগুলো চেকিং করতে হতো। সুতরাং আমরা তো রাত্রিবেলা যাতায়াত করেছি, কোনো সময় একাও গেছি,
দুজনেও গেছি, কোনোদিন কিন্তু এটা আমি ফিল করিনি সত্যি কথা বলতে। কিন্তু শুনেছি আমি যে রবীন্দ্র সরোবরে এরকম কখনো কখনো কেউ বলে যে ভূত আছে বা হ্যাঁ, বলে নাকি অনেকে যে রাত্রেবেলা লাস্ট মেট্রো এরকম ফাঁকা কম্পার্টমেন্ট থাকলে সেখানে নাকি অনেক কিছু এরকম। না না, আমি আমি এরকম কোনো কিছু ফিল করিনি কোনো সময়। কারো মুখে শোনোনি কোনো কখনো এরকম? না সেরম ভাবে মানে অথেন্টিক কোনো গল্প আমি শুনিনি। তাহলে এখন থেকে আমরা বুঝলাম এই কথাটা মিথ্যে। আজকে মেট্রো আমাদের কলকাতাতে সবাই এখন মেট্রো না থাকলে, মেট্রো নেই এটা মানুষ এখন ভাবতে পারছে না। নিশ্চয়ই। তো এই যে মেট্রোর এত প্রসার হয়েছে, মেট্রো সারা সবার একটা ডিপেন্ডেন্ট জায়গা হয়েছে যাতায়াতের জন্য, সেই জায়গাটায় যখন তুমি শুরু করেছিলে মেট্রো, যেদিন তুমি ফার্স্ট জয়েন করেছিলে আর আজকে এই জায়গাটা আসবে, এই যে একটা প্রচুর বড় পার্থক্য, হুম। তো সেটা কিরকম ভাবে দেখো তুমি? অ্যাকচুয়াল সত্যি কথা বলতে কি মেট্রো এত ফ্লারিশ করবে তখন আমরা কোনো ধারণা করতে পারিনি। দমদম থেকে টালিগঞ্জ চালু হয়েছে এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার ছিল। তারপরে আস্তে আস্তে নোয়াপাড়া চালু হয়েছে, ওইদিকে টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত এক্সটেনশন মেট্রো। হয়েছে। আহ, এবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত তাও একরকম ছিল, কিন্তু মেট্রোর যে এরম ভাবে ছড়িয়ে যাবে এটা আমাদেরও কিন্তু এয়ারপোর্ট এত মেট্রো। হ্যাঁ এয়ারপোর্ট মেট্রো, মানে আমি তো এয়ারপোর্ট মেট্রোতে গেছি, আমি যখন যেখানে যে সেকশন ওপেন হয় হ্যাঁ। হয়তো সেখানে কখনো গেলাম। এবার এবার যেমন এয়ারপোর্ট মেট্রোতে চড়েছি, আমাদের দমদম এই নোয়াপাড়ায় বিশ্বকর্মা পুজোয় গিয়েছিলাম, ওরাই ধরে নিয়ে গেছে চলুন স্যার দেখে আসবেন কিরম স্টেশন হয়েছে। মানে সত্যি এগুলো আমাদের কাছে এখন গর্ববোধ হয় যে কলকাতা মেট্রো এত ফ্লারিশ হয়েছে এবং এত তার জাঁকজমক, মানে আমি তো বিমানবন্দর স্টেশন দেখে মানে অবাক হয়ে গেছি যে হ্যাঁ এইরকম একটা হয়, মানে আমার গর্ববোধ হচ্ছিল। কেননা আমরা যে মেট্রোতে কাজ করেছি তার সঙ্গে এখনকার মেট্রোর সত্যি কোনো তুলনা হয় না। মানে এই এখন আস্তে আস্তে এটিপি আসছে, ওটা এটিও না হলে আসছে। আবার এটাও হতো না। হ্যাঁ ওটা না হলে হ্যাঁ, আবার সে এটাও তো হতো না। নিশ্চয়ই। ওটা ওটা তো একটা জিনিস জন্ম না দিলে সে বড় হবে কি করে। তো আজকে আমরা অনেক গল্প শুনলাম, অনেক কিছু জানতে পারলাম। তোমার কেমন লাগলো আমাদের সাথে গল্প মানে করে? আমার তো ভীষণ ভালো লেগেছে এই জন্য যে এই আমি স্মৃতি রোমন্থন করলাম, এই যে আমি পাস্ট যে দিনগুলো সেগুলো যে আবার তোমরা আমায় মনে করিয়ে দিলে বা মনে করার চেষ্টা করালে, সেগুলোর জন্য তোমাদের ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাদের সাথে, মানে আমি ভাবতে পারবো, মানে পারছি না যে তুমি আমার পাশে বসে আছো। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আশা করি যারা দর্শক আছে তাদের জন্য এটা সব থেকে বড় কথা, এটা খুব নলেজেবল একটা এপিসোড। তো আপনারাও সবাই ফুল এপিসোডটা দেখবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর কমেন্টে অবশ্যই জানান যে আরো কি ধরনের গল্প আপনারা শুনতে চান। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো কাহিনী নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।